আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছিল টেকনো ফ্যান্টম ভি ফোল্ড অর্থাৎ টেকনো ফোল্ডিং ইতিহাসে তাদের সেকেন্ড ফোল্ড ফোনটি। আজকের ভিডিওতে এই ফোনটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশে এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং বেশ ভালো একটা প্রাইসে আমরা বাংলাদেশ মার্কেটে এই ফোনটা দেখতে পাচ্ছি এবং এই ফোনটার অ্যাকচুয়ালি ডিজাইন আউটলুক, তার পাশাপাশি এই ফোনটার যে ডিসপ্লের কোয়ালিটি, ক্রিজ এরিয়া, সেই সাথে গেমিং পারফরমেন্স, ফটোগ্রাফি পারফরমেন্স এবং অ্যাকচুয়ালি ফোনটা কেমন, তার সব কিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটার বক্স কন্টেন্টের কথা বলতে গেলে স্পেশাল এই বক্সটা পুরোটাই পিইউ লেদার দ্বারা তৈরি। মাঝখানের এই ব্ল্যাক কালার স্ট্রাইপটা কিন্তু খুবই সুন্দর লেগেছে, যেখানে যে ফ্যান্টম ভি ফোল্ড 2 লেখা রয়েছে। এবং এই বক্সটা যদি আমি ওপেন করি তার আগে একটা কথা বলে রাখি, এই বক্সের সাথে আরেকটা বক্স রয়েছে, সেখানে একটা ভিপিএন দেওয়া রয়েছে যেটা দিয়ে আমরা মোবাইলটি ইউজ করতে পারবো। তার পাশাপাশি মেইন ফোনের বক্সটা যদি ওপেন করি, অ্যাজ ইউজুয়াল বক্সের ভিতরে ইউজার ম্যানুয়ালস রয়েছে, স্পেশাল একটা ভিআইপি কার্ড রয়েছে এই ফোল্ড ফোন ইউজারদের জন্য। এছাড়াও রয়েছে টাইপ সি কেবল, 70 ওয়াটের চার্জার, টিপিক্যাল একটা বর্ডার কেস দেওয়া রয়েছে এবং টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে কার স্ক্রিনের মতো একমাত্র কালার ভেরিয়েন্টে আসা ব্যাক প্যানেলে ম্যাট মার্বেলের টেক্সচারের ফিনিশিং দেয়া বডি এবং ফ্রেমটা হলো অ্যারোস্পেস গ্রেডের হাই স্ট্রেন্থ স্টিল ম্যাটেরিয়ালের তৈরি, অর্থাৎ বেশ শক্তপত্র। দু একবার আপনার হাতে থেকে যদি ফোনটা পড়ে তাহলে তেমন কিছু হবার চান্স নাই। তবে যেই বিষয়টা ফোল্ডিং ফোনের সব থেকে বেশি স্পেশাল বা ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটা হলো এই ফোল্ডিং ফোনটা কতটুক মোটা, কতটুক ভারী এবং ডিসপ্লে ওপেন করার পর কী অবস্থা হয়। সো প্রথমেই যদি আমি এই ফোনটার থিকনেসের কথা বলতে চাই, এটার উপরে যে ফ্রন্ট ডিসপ্লেটা রয়েছে এটা হলো 6.43 ইঞ্চি সাইজের কার্ভড ডিসপ্লে। ফোল্ডেবল অবস্থায় এর থিকনেস হলো 11.8 মিলিমিটার এবং ভিতরের দিকে যদি আমি মেইন ডিসপ্লের কথা বলতে চাই, এই ডিসপ্লে সাইজটা হলো 7.85 ইঞ্চি এবং থিকনেস হলো 6.1 মিলিমিটার এবং এই ফোনটার টোটাল ওয়েট হলো 249 গ্রাম। ফোল্ডিং ফোন হিসাবে ওয়েটটা ঠিকঠাক আছে। তার পাশাপাশি ফোল্ডটা যখন আমরা ফোল্ড অবস্থায় থাকে তখন কিন্তু দুটো ডিসপ্লের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই, যেটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং অনেকই স্লিম। আপনি যদি এইভাবে রাখেন ফোনটা অনেকই স্লিম। আমি ভিডিওর মধ্যে একটু আগে বললাম যে খুবই কম থিকনেস এবং সত্যি কথা বলতে ডিসপ্লেটা কিন্তু বেশ শক্তপোক্ত। আর একটা ব্যাপার হলো ভিতরের দিকে ডিসপ্লেতে তো আসলে অনেক শক্তিশালী করা পসিবল না, যেহেতু এটা আপনার ফ্লেক্সিবল ডিসপ্লে। হয়তো কোনো এক সময় টেকনোলজি আসতে পারে, বাট স্টিল ইটস এ গুড ডিসপ্লে। আর ক্রিজ এরিয়ার কথা বলতে গেলে আমরা যে কয়দিন ইউজ করেছি ক্রিজ এরিয়াটা ঠিকঠাক আছে। এখনও 100% ক্রিজ থাকবে না বা কোনো ধরনের কোনো হিঞ্জ করার সময় কোনো কিছু হবে না, এটা তো আর ওয়ার্ল্ডে আবিষ্কার হয় নাই, বাট এটা যথেষ্ট ইমপ্রুভ হয়েছে যদি আমরা এটা তাদের আগের জেনারেশনের ফ্যান্টম ভি ফোল্ডের সাথে কম্পেয়ার করি তাহলে। তার পাশাপাশি একটা কথা বলি, টেকনো এই ফোনটা যখন প্রোডাকশন করে তৈরি করে নিয়েছে তখন তারা এটা প্রায় 4 লাখ বারের মতো এভাবে ফোল্ড আনফোল্ড টেস্টিং করে কিন্তু এনেছে। সো মোটামুটি বলতে পারেন যে বেশ ভালো কোয়ালিটিরই ডিসপ্লে বলবো, যেটা আমি একটু আগে বললাম যে ক্রিজটা কিন্তু সেই হিসাবে কিন্তু কমই হয়। মোবাইলটার সাথে থাকা ভিপিএনটা ইউজ করে ভালো লেগেছে আমাদের কাছে, লেখালেখির জন্য বেশ কাজে দেয়। এছাড়া মোবাইলটি দিয়ে ছবি তোলার পর এডিট অপশনে যে এআই এডিটের মাধ্যমে আমরা এডিটিং করেছি, এডিটিং কোয়ালিটি আমি অনেক বেশি ভালো না বলবো যে যথেষ্ট ভালো। এছাড়া রিয়েল টাইম কনভারসেশন, এআই আর্টবোর্ডের পাশাপাশি আরও নানা রকম ফিচার্স রয়েছে এই মোবাইলটিতে। এই মোবাইলটাতে রয়েছিল IP54 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন এবং এই ফোনটা যে চার্জিং পোর্টটা রয়েছে সেটা হলো IP68 সার্টিফাইড, অর্থাৎ চার্জিং পোর্টে যদি পানি ঢুকেও যায় নো প্রবলেম, এটা সার্টিফাইড ওয়াটার রেসিস্ট্যান্স রয়েছে, এটাতে কোনো প্রবলেম হবে না। বাট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো এই ফোনটার উপরের যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, অনেকই ব্রাইটার ডিসপ্লে। তবে এই ফোনটা আউটডোর ইউজ করতে যে আমাদের কাছে মনে হচ্ছে যদি আরেকটু ব্রাইটার ডিসপ্লে হতো তাহলে বেশি ভালো হতো। সে সাথে ভিতরে থাকা যে ডিসপ্লেটা রয়েছে সেটাও অ্যামোলেড ফ্লেক্সিবল ডিসপ্লে, যার রেজলিউশন হলো 2296x2000 পিক্সেল। ফোনটার উপরের ডিসপ্লে এবং ভিতরে যে বিশাল ডিসপ্লে রয়েছে দুটোরই চিন এবং ভেজেল কিন্তু সিমেট্রিক্যাল টাইপের, যদিও নর্মালি এই ফোনগুলো সিমেট্রিক্যাল টাইপের হয়ে থাকে, বাট এটা চিন এবং ভেজেল যথেষ্ট চিকন। তার পাশাপাশি এই মোবাইলে দুটো সেলফি ক্যামেরা রয়েছে, একটা হলো ফ্রন্ট প্যানেলে আর একটা হলো আপনি যখন মোবাইলটা আনফোল্ড করবেন তখন তার ভিতরেও একটা সেলফি ক্যামেরা রয়েছে এবং দুটো সেলফি ক্যামেরা কিন্তু 5 হোল সেলফি ক্যামেরা। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড 14 ইউআই হিসাবে এই মোবাইলটিতে iOS 14.5 রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটাতে 12 জিবি র্যামের পাশাপাশি 12 জিবি ভার্চুয়াল র্যামও রয়েছে। আর ফোনটার ইউআই এক্সপেরিয়েন্সের কথা যদি বলতে চাই, আননেসেসারি কিছু অ্যাপস রয়েছে সেগুলো চাইলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারবেন, মানে এটা খুব মেজর কোনো ইস্যুস না। তবে ফোনটার ইউআই থেকে কোনো ধরনের কোনো ল্যাগিং প্রবলেম আমরা পাই নাই। আমরা অনেক অ্যাপস একসাথে ওপেন করে ইউজ করেছি, কোনো প্রবলেম পাইনি। আর 12 জিবি র্যামের ফোন তো, সো মোটামুটি একটা স্ট্রেংথ পাওয়া যায় এক্সট্রিম মাল্টিটাস্কিং করার সময় এই ফোনটাতে। এই মোবাইলটাতে রয়েছিল 5750 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। খুব রেয়ার ফোল্ডিং ফোনে আমরা এত বড়
বড় ব্যাটারি দেখে থাকি। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছে 70 ওয়াটের চার্জার এবং চার্জ ব্যাকআপ কিন্তু এই ফোনের খুবই ভালো। মানে প্রথম আমরা ভাবছিলাম মনে হয় ফোল্ডিং ফোন হিসেবে চার্জ ব্যাকআপ অত একটা ভালো না, বাট আমরা দেখলাম যে একবার চার্জ দেওয়ার পর যদি আমি এভারেজ ইউজ করি প্রায় 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ হয়ে যেটা যথেষ্ট ইমপ্রেসিভ। মানে আমি ডুয়েল ডিসপ্লে হিসেবে বলতেছি আর কি। তার পাশাপাশি ফোনটা যখন আমরা এক্সট্রিম ইউজ করেছি, গেমিং করেছি, বড় ডিসপ্লে অন করে, তখনও আমরা প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটাও আমি বলবো যে এত বড় ডিসপ্লে এবং এই ফোন হিসাবে যথেষ্ট ভালো। এই মোবাইলটার ব্যাক প্যানেলে 3টা ক্যামেরা রয়েছে। তার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের ওআইএস ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের 50H সেন্সর। তারপরের ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারের টেলিফটো ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং এর Gen 1 সেন্সর। দেন সর্বশেষ ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এই ফোনে ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে আউটডোরে মোটামুটি ভালো লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তুলে, তবে আরেকটু বেশি ব্রাইটার ছবি উঠলে আরেকটু বেশি ভালো লাগতো। ছবির ডিটেলস ঠিকঠাক আছে, কালার অ্যাকুরেসি ওভারঅল আমি ওকে লেভেলে বলবো, তবে স্যাচুরেশনের একটু ঘাটতি রয়েছে। তার পাশাপাশি পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডায়নামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন ক্যামেরা হিসেবে যথেষ্ট ভালো ছিল। তার পাশাপাশি মোবাইলটাতে হাইস্ট 4K 60 FPS এর ভিডিও শুট করা যায়। ক্যামেরাতে ওএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকার কারণে আমরা মোটামুটি বেশ ভালো স্টেবল ভিডিও শুট করতে পেরেছি। তার পাশাপাশি মোবাইলটার ফ্রন্ট প্যানেলে এবং মোবাইলটার ভিতরে যে মেইন ডিসপ্লে রয়েছে তার ফ্রন্ট প্যানেলে যে দুটো সেলফি ক্যামেরা রয়েছে, এবং এই সেলফি ক্যামেরাগুলোতে তোলা ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তোলা যায়। আলট্রা ওয়াইড একটা ফিল রয়েছে ছবি তোলার সময়, যেটা অনেক বড় একটা এরিয়া নিয়ে ছবি তোলা যায়। তার পাশাপাশি কালার ডিটেলস ওভারঅল ঠিকঠাক আছে, তবে আরেকটু কালার বুস্ট হলে ভালো লাগতো, বিকজ সেলফি ক্যামেরাতে আমরা একটু কালার বুস্ট চাই এখনকার যুগ বিবেচনায়। তবে পোর্ট্রেট মোডে আবার ডায়নামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন বেশ ভালোভাবে কভার করতে পারছিল এই ফোনটার সেলফি ক্যামেরা। সেই সাথে মোবাইলটাতে ক্যামেরা টু এপিআই সাপোর্টে, সো আপনার চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল Dimensity 9000 প্লাস 5G। এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার এবং এই মোবাইলটাতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G710। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছে আমরা 10,35,198। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার পাবজি গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে যথেষ্ট ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনটা পাবজি গেমস প্লে করা যায়, এবং সত্যি কথা বলতে আমরা ডিসপ্লে ফোল্ড করা অবস্থায় গেম প্লে করে বেশি মজা পেয়েছি ডিসপ্লে আনফোল্ড করার থেকে। এবং গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, কোনো ধরনের কোনো টাচ ডিলে ছিল না, জাইরো ডিলেরও আমরা দেখা পাই নাই, এবং লং টাইম গেম প্লেতে খুব একটা হিট হয় না। সো ওভারঅল পাবজি গেমসটা এই ফোনে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশফার গেমসটা খেলেছি এবং অ্যাশফার গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি ভালো হওয়ার কারণে লং টাইম গেম প্লে করেও এই ফোনটাতে আমাদের অ্যাশফার গেমসটা বেশ ভালো লেগেছে। এই মোবাইলটাতে কথা বলার সময় কল কোয়ালিটি অর্থাৎ নেটওয়ার্ক পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। ফোনে থাকা দুটো সিমই আসলে 5G সাপোর্ট করে, যদিও বাংলাদেশে এখনও 5G ওইভাবে আসেনি, তবে ফোনটাতে ওয়াইফাই হিসাবে ম্যাক্সিমাম ওয়াইফাই 6E সাপোর্ট রয়েছে এই ফোনটাতে। তার পাশাপাশি এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 12GB র্যাম 512GB স্টোরেজে এসেছে, যা প্রাইস হলো অফিসিয়ালি 1,39,999 টাকা। অফিসিয়াল হিসাবে যদি আমি চিন্তা করি ফোল্ডিং ফোন হিসাবে ট্রাস্ট মি এটা অনেকই কম প্রাইস, বিকজ অন্যান্য ব্র্যান্ডের অফিসিয়াল ফোনগুলো কিন্তু 2 লাখের উপরে। এনিওয়েজ এই ফোনটা ইউজ করতে যেয়ে বেশ কিছু ভালো দিক এবং বেশ কিছু ল্যাকিংস আমরা পেয়েছি, সেটা চলুন আমরা এখন একটু জেনে নিই। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস যেটা আমি বলবো সেটা হলো এই ফোনটার ডিসপ্লেটা যথেষ্ট ভালো, ব্রাইটারও, বাট আউটডোরে অনেক সময় মনে হচ্ছে যে আরেকটু যদি ব্রাইটার ডিসপ্লে হতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। এবং এই মোবাইলে যে চিপসেটটা দেওয়া রয়েছে সেম এই চিপসেটটা কিন্তু তাদের এই ফোল্ডেরই আগে যে জেনারেশন ছিল সেটাতে ইউজ করেছে। নতুন একটা চিপসেট ইউজ করলে হয়তো ভালো হতো, তবে আগের যে ফোল্ডটা ছিল তার থেকে এই ফোল্ডটা কিন্তু হিটিং কম হয়, যেটা আবার যথেষ্ট ইমপ্রেসিভ। আর এই ফোনে যদি আমি ভালো দিকের কথা বলি, নাম্বার 1 যেটা আমি একটু আগে বললাম যে ফোনটার প্রাইস অফিসিয়ালি 1,39,999 অর্থাৎ 1,40,000 টাকা, ইমপ্রেসিভ। টেকনোকে আমি থামস আপ দিব এই প্রাইসে ফোল্ডিং ফোন অফিসিয়ালি বাংলাদেশে আনার জন্য, বিকজ যেটা আমরা একটু আগেও বললাম যে নর্মাল ফোল্ডিং ফোনগুলো আর অনেক বেশি প্রাইসে। বাট যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, এই ফোন ইউজ করতে যেয়ে যদি আমি বলি যে ফোনের থিকনেসের কথা, ফোল্ডিং ফোন হিসাবে এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হচ্ছে যে খুবই কম থিক, মাঝখানে খুব গ্যাপও কম। তার পাশাপাশি ক্রিজ এরিয়াটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো। টেকনো নিজেরও এটা 4 লাখ বারের মতো ফোল্ড আনফোল্ড টেস্ট করে এনেছে, সো মোটামুটি স্ট্রেংথ বলা যাচ্ছে। তার পাশাপাশি ইউআই পারফরমেন্স আমরা যথেষ্ট স্মুথ পেয়েছি। তবে অ্যান্ড্রয়েড ভার্সনে কয়টা আপডেট আসবে এটা নিয়ে আমরা কোনো ক্লিয়ার ইনফরমেশন পাইনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না। আর ব্যাটারি চার্জ ব্যাকআপ প্রথম আমাদের কেন জানি মনে হচ্ছিল একটু কম, বাট লং টাইম ইউজ করতে যে আমি বুঝলাম যে না, চার্জ ব্যাকআপ ঠিকঠাক আছে। ফোল্ডিং ফোন হিসেবে 1.5 দিন চার্জ ব্যাকআপ অনেকই ভালো। আর এই ফোনটার গেমিং পারফরমেন্স খুবই ভালো, ফটোগ্রাফি পারফরমেন্স যদি আরেকটু ভালো হতো
তাহলে আরও বেশি ভালো লাগতো। সো এই হলো আমাদের টেকনো ভি ফোল্ড 2, অর্থাৎ এই মোবাইলটার ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।